দেখছেন সাজ্জাদুর রহমান রনি। আজ যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব তা আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা। ওর নাম জাহিদ এবং বাড়ি ঝালকাঠি জেলায়। গল্পটি ওর মুখ থেকে শোনার কারণে আমি আমার ফ্রেন্ডের বর্ণনা মোতাবেক বলছি। প্রায় ৬-৭ বছর আগে আমার গ্রামের বাড়ির এক ঘটনা। আমার গ্রামের পাশের গ্রামেই একটা মেয়ে, নাম তার লাভলি। মেয়েটির বয়স ১২-১৩-র কাছাকাছি। ওরা তেমন আর্থিকভাবে সচ্ছল ছিল না। সে হঠাৎ করে কিছুদিন যাবৎ অস্বাভাবিক আচরণ শুরু করে, যেমন অকারণেই হাসা, বিড়বিড় করে কথা বলা, যাকে তাকে ধরে ধাক্কা দেয়া এবং প্রায় সময়ই বিভিন্ন গাছে উঠে বসে থাকা। নিশ্চিতভাবেই তাদের পরিবারের মহা চিন্তার কারণ ছিল মেয়েটি। এই ধরনের আচরণ তার ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছিল। প্রায় ৩ মাসের মতো অতিবাহিত হওয়ার পর ওই মেয়েটির বাবা মা এর প্রতিকারের জন্য এক হুজুরের শরণাপন্ন হন। হুজুর সব ঘটনা শোনার পরে ওই মেয়েটির বাবা এবং মায়ের সাথে তাদের বাড়িতে যায়। হুজুর ওদের বাড়িতে গেলে সে দেখতে পায় যে তখন মেয়েটি একটি গাছে উঠে বসে আছে। স্বাভাবিকভাবেই অনেক লোক জড়ো হয় সেখানে। নিচ থেকে অনেক ডাকার পরেও মেয়েটি গাছ থেকে যখন নামছিল না, তখন তার বাবা যে কোনো একজন লোককে যে গাছে উঠতে পারে তাকে গাছে ওঠার জন্য বলল। সেখান থেকেই একজন লোক গাছে উঠল তাকে নামানোর জন্য, এবং সেখানেই ঘটে এক মর্মান্তিক ঘটনা। অনেক চেষ্টার পরও যখন মেয়েটি কিছুতেই নামতে চাচ্ছিল না, তখন গাছ থেকে হঠাৎ করে সে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মেয়েটি মারা যায়। এরপরে ওখানে হৃদয় বিদারক ঘটনার বর্ণনা নাইবা দিলাম। ঘটনার এখানেই শেষ নয়, যেটা হলেই ভালো হতো, সেটা হলেই ভালো হতো। এবং এর পরে অনেক দিন অতিবাহিত হলো, সবকিছু স্বাভাবিক নিয়মে চলছিল। এতক্ষণ যা বলছিলাম সবই ঠিক ছিল, কিন্তু এখনকার ঘটনা অবিশ্বাস্য কিছুই, যেটা সহজে বিশ্বাস হওয়ার কথা নয়। ওই মেয়েটি মারা যাওয়ার প্রায় ১.৫ মাস পরেই গ্রামে এক অচেনা মেয়ের আবির্ভাব, যে কিনা বোবা। গঠন, আকৃতি এবং চেহারায় ওই মেয়েটির সঙ্গে অবিশ্বাস্য মিল। তাকে দেখে গ্রামের সবাই আঁতকে ওঠে। কিন্তু মেয়েটি যেহেতু বোবা, তাই তাকে কোনো প্রশ্ন করার সুযোগ নেই, কিছু জানারও সুযোগ নেই। ওই বোবা মেয়েটি গ্রামে আসার পর থেকেই যে মেয়েটি মারা গিয়েছিল তার বাবা প্রায় প্রতিদিন রাতে অসম্ভব রকমের আজে বাজে স্বপ্ন দেখা শুরু করেন, এবং ওই বোবা মেয়েটি মৃত লাভলির বাবাকে দেখলেই কিছু বলার চেষ্টা করত। একদিন মধ্যরাতে লাভলির বাবা টয়লেটে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠে। লাভলির কবরটা ছিল তাদের ঘর থেকে ২৫-৩০ মিটার দূরে। টর্চ লাইট নিয়ে বাহিরে বের হওয়ার পর সে যা দেখতে পেল তা হয়তো তার জীবনে ঘটে যাওয়া সেরা ভয়ানক ঘটনা। টর্চটা মারার পর হয়তো তার অজান্তেই টর্চের আলোটা গিয়ে পড়েছিল ওই কবরের ওপর। সে দেখতে পেল যে কাফনে মোড়ানো একটি লাশ ওই কবরের পাশে পড়ে আছে, এবং তার মেয়ের কবরের ওপরের অংশ ফাঁকা। এই বিভৎস দৃশ্য দেখার পরে তিনি এক চিৎকারে ঘরে গিয়ে অজ্ঞান হয়ে পড়লেন। যেহেতু তার স্ত্রী ঘটনার কিছুই জানেন না, তাই ওই রাতের মতো তাকে মাথায় পানি দিয়ে দুজনেই ঘুমিয়ে পড়লেন। ভোর হওয়ার পরে আশেপাশের লোকজন সহ সবাই ঘুম থেকে উঠলে তারাও ওই একই দৃশ্য দেখতে পায়, এবং তারা আরও দেখতে পায় যে মৃত লাভলির কবরে কোনো লাশ নেই। কাফনের কাপড়ের মাথার অংশ খুলে তারা দেখতে পায় যে সেটা লাভলিরই লাশ, এবং এতদিন হওয়ার পরেও ওই লাশটিতে তেমন কোনো পচন ধরেনি। এবং এখানে আরো আশ্চর্যজনক হল, সেদিন থেকেই সেই বোবা মেয়েটিকে আর গ্রামে দেখা যায় না। এটাই ছিল মোহাম্মদ সাজ্জাদুর রহমান রনির পাঠানো ঘটনা। তো আজমজিতে আমরা ওখানে স্টাফ কোয়ার্টারে থাকতাম। তো এই ঘটনাটা ঘটেছিল, ওই সময় আমি ছোট ছিলাম, আমি ক্লাস 2-তে পড়তাম। ওই সময় আমার বড় 2 ভাই বোন ছিল। তো এই ঘটনাটা ঘটেছিল আম্মুর সাথে। তো আম্মু এবং আব্বুর সাথে, দুজনের সাথে। আম্মু এবং আব্বুর থেকে আমরা শুনেছি পর্যায়ক্রমে বিষয়টা। সেটা হলো, আমরা যে স্টাফ কোয়ার্টারে থাকতাম ওইখানে জায়গাটা আগে হসপিটাল ছিল। আচ্ছা। তো হসপিটাল ছিল, পরবর্তীতে হসপিটাল ক্লিয়ার করে ওখানে স্টাফ কোয়ার্টার করেছে গোডাউনের পিছনে। আচ্ছা। তো আমরা যেখানে থাকতাম, আমাদের বাসাটার ঠিক সামনে বিশাল একটা আম গাছ ছিল। আর বের হয়ে যাওয়ার জন্য 2টো রাস্তা ছিল। বাম দিকে যে রাস্তাটা সেটা হলো সবাই ইউজ করে, আর ডান দিকে যে রাস্তাটা সেটা জাস্ট শর্টকাট, বাট ওই রাস্তাটা গিয়েছে টোটাল একটা স্ট্রেট লেফটিনে, টয়লেট যেটা ওখানে গিয়েছে ফরএভার। তো একদিন আমার আব্বু আমার দাদার সাথে দেখা করতে গিয়েছিলেন আরিচা।
তো আব্বু আম্মুকে বলে গেছে যে ফিরতে লেট হবে, আমাদেরকে নিয়ে যেতে আম্মু শুয়ে পড়ে। তো ওদিন বিকালে আমরা খেলাধুলা করছিলাম বাসার বাইরে, আম্মু আমাদেরকে তাড়াতাড়ি ডাকলো, ডাকার পরে যে তোমরা বাসায় চলে আসো। আমাদের আম গাছের একটু পাশেই আমাদের মোরগ এবং মুরগির যে খোয়ারটা থাকে ওটা ছিল। তো আম্মু খোয়ারটা সবগুলো মোরগ মুরগিকে ঢুকিয়ে আম্মু ওটা লক করে দিল নিজের হাতে, আমাদেরকে ভিতরে ঢুকালো। ভিতরে ঢুকানোর পর আমাদেরকে বললো তোমরা যাও। আমরা ভিতরে চলে আসলাম, আম্মু বের হয়ে গেছে, রুম থেকে বের হয়ে গেছে। তো পরবর্তীতে এটা আমরা আম্মুর কাছে শুনলাম, সেটা হলো আম্মু গেটটা লক করে দেখলো যে আম গাছ থেকে শিগাও অথবা এই টাইপের কোনো কিছু একটা পড়েছে। এবং আম্মু স্পষ্টটা দেখলো, দেখার পরে আম্মুর কাছে এটা মনে হলো যে এটা অস্বাভাবিক বড়। তো এটা আস্তে আস্তে গেল। তখন আম্মু প্রথমে ভাবলো যে এটা নর্মাল ঘটনা, হয়তো এই আসছে মোরগ মুরগি কিছু খাওয়ার জন্য। ওটা আস্তে আস্তে করে খোয়ারের সামনে গেল। তখনই আম্মু একটা খুব অদ্ভুত একটা বিষয় দেখলো, সেটা হলো দরজাটা অটোমেটিক খুলে গেছে খোয়ারের। আম্মু চুপ করে আছে, খুলে যাওয়ার সাথে সাথে মোরগ মুরগি সবগুলো এক একটা করে ডাকাডাকি করে ওরা বের হয়ে যাচ্ছে। বের হয়ে কোনোটা উড়ে যাচ্ছে, কোনোটা পাশে দৌড়ে চলে যাচ্ছে। বাট সবচেয়ে অদ্ভুত যেটা, আম্মা ভাবলো হয়তো ও ধরে একটাকে নিয়ে চলে যাবে, ও কিচ্ছু করতেছে না, ও চুপচাপ দাঁড়িয়ে আছে খোয়ারের সামনে, আর সবগুলো মোরগ মুরগি বের হয়ে যাচ্ছে। এটা দেখে আম্মু ভয় পেল এবং আম্মুর কাছে এটা অস্বাভাবিক ঘটনা মনে হলো। আম্মু ব্যাক করে রুমে চলে আসলো। তো রুমে চলে আসার পরে এসে আম্মু টিএনটি থেকে আমার খালুকে ফোন দিল। খালু আবার আদমজিতেই জব করতো। খালুকে বললো যে রুমে আসো, বাসায় আসো। খালু বললো ঠিক আছে, আমি পরে আসবো। তো আম্মু আমাদের সবাইকে নিয়ে শুয়ে আছে। দেন আব্বু আসতেছিল, ব্যাক করতেছিল। তো আব্বু আর ঘুরে যায়নি, শর্টকাট যে রাস্তাটা সেটাই আব্বু ইউজ করতেছে। তো আব্বু নর্মালি রাতের বেলা ওখান দিয়ে আসতেছে, ড্রেন পাশে ছিল। আব্বু সিগারেট খেতে খেতে আসতেছিল। তো সিগারেট খেতে খেতে যখন আসতেছিল, তো ওখান দিয়ে একটা ঘটনা আছে যে এখানে অনেক সময় অনেকে চলাফেরা করে, এর জন্য ওখানে সিগারেট কিংবা ওখানে কেউ প্রস্রাব করতে বসতো না। তো আব্বু ওটা মাথায় ছিল না। তো আব্বু হঠাৎ করে শুনতেছে যে লাঠির ঠুক 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 আওয়াজ যেগুলো শুনতেছে। একটু পরে আব্বু দেখলো যে আব্বুর সামনে দিয়ে একজন বৃদ্ধ টাইপের লোক, পাঞ্জাবি পরা, কোট টাইপের পরা, এই ধরনের উনি হেঁটে আসতেছে। তো আব্বু করলো কি, সিগারেট টানতেছে, ওনাকে পাশ কাটিয়ে আব্বু চলে যাচ্ছে। একটু সামনে যখন গেল তখন উনি ডাক দিল আব্বুকে, ডাক দিয়ে বললো যে নাম ধরে ডেকেছে। হ্যাঁ, নাম ধরে ডাকলো। ডেকে আব্বুকে বললো যে তুমি জানো না আমার সামনে সিগারেট খাওয়া যায় না, আর তুমি আমাকে সালাম দাওনি কেন? তখন আব্বু ভাবলো কি স্টাফ কোয়ার্টারে অন্য কেউ, কারো হয়তো মুরব্বী টাইপের কোনো আত্মীয় আসছে। আব্বু রেসপেক্ট করে ওনাকে সিগারেটটা ফেলে দিল এবং ওনাকে বললো যে আমার ভুল হয়ে গেছে। এটা বলে আব্বু আর একটু সামনে আগালো। সামনে আগানোর পর আব্বু কি যেন মনে করে আব্বু পিছনে তাকালো। সাথে সাথেই পিছনে তাকিয়ে আব্বু দেখলো যেটা উনি নেই। ওকে, উনি নেই। এটা যখনই দেখলো আব্বু, তখন আব্বু বুঝে গেছে, তখন আগের কথাগুলো মনে পড়ে গেছে যে হ্যাঁ এখানে তো প্রবলেম আছে। তখন আব্বু করলো কি, সাথে সাথে আর একটা সিগারেট ধরিয়ে ফেললো। সিগারেট ধরিয়ে খুব দ্রুত বাসায় আসলো। এসে দরজা নকটক করে আম্মুকে উঠালো। রুমে ঢুকে আব্বু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কোনো কিছু করেনি। আম্মুকে বললো না খাবো না, শুয়ে পড়লো আব্বু। আম্মু আর কিছু বলেনি। আম্মু এক পাশে শুইলো, আব্বু একদম আমরা মাঝখানে ছিলাম, আর এক পাশে শুইলো। তো অনেকটা সময় গেল। সময় যাওয়ার পর হঠাৎ করে আম্মু গঙ্গানের আওয়াজ শুনতেছে। আব্বু অনেক বাজেভাবে গঙ্গাচ্ছে। তো যখন গঙ্গাচ্ছে তখন আম্মু পাশ থেকে ধাক্কা দিচ্ছে, বাট আব্বুর কোনো ইয়া হচ্ছে না, বেড়ে যাচ্ছে সাউন্ডটা। তখনই আম্মু ওনার পাশে যে ব্যাড লাইটের ইয়েটা ছিল, সুইচটা ছিল, আম্মু ওটা জ্বালালো। এবং আম্মু যখন জ্বালাচ্ছে তখন কিন্তু আম্মু তাকিয়েছিল আব্বুর দিকে। আম্মু জ্বালালো, জ্বালিয়ে দেখলো ঠিক আম্মু যেটা আমাদেরকে বলেছিল ম্যাক্সিমাম 1 years হবে, ম্যাক্সিমাম 1 বছরের একটা বাচ্চা ছেলে, কালো কুচকুচে, আব্বুর ঠিক বুকের উপরে বসে আব্বুর গলায় 2 হাত দিয়ে চেপে ধরে আছে। আচ্ছা, 2 হাত দিয়ে চেপে ধরে আছে। এটা যখন আম্মু দেখলো, আম্মু আর কোনো কথা বলার কোনো শক্তি পাচ্ছে না। আম্মু জাস্ট তাকিয়ে আছে। ও আম্মুর দিকে বাবা তাকালো, ডান দিকে ফিরে তাকালো। ডান দিকে ফিরে তাকানোর পর আম্মুর চোখ টোক দেখে আম্মু একদম হতবাক। ও সাথে সাথে আব্বুর বুক থেকে, যে বয়সে বাচ্চারা হামাগুড়িও দিতে পারে না, ও আব্বুর বুক থেকে একটা লাফ দিল মশারির একদম লাস্ট প্রান্তে, যেটা খাটের প্রান্তে, সেখানে গেল। ওখান থেকে আরেকটা লাফে জানালা দিয়ে, বাট জানালা বন্ধ করা ছিল, ভ্যানিশ, টোটাল ভ্যানিশ। তখন আম্মু তাকালো, আব্বুর গলায় নখ বসে গেছে। তখনই আব্বুকে ধাক্কা দিল, ধাক্কা দিয়ে উঠালো। আব্বু উঠলো। তো উঠানোর পর আব্বুকে একটু পানি খাওয়ালো, বাট ঘটনাটা আম্মু আব্বুর সাথে শেয়ার করেনি।
পরের দিন সকালবেলা আম্মু যা দেখেছে তা আব্বুকে বললো, ইভেন আব্বুর সাথে যা যা হয়েছে আম্মু যেটা দেখলো সেটাও আব্বুকে বললো। সকালবেলায় আমাদের ওখানে একজন মাজুর টাইপের লোক থাকতো, উনি একটু ফরেস্ট গার্ড ছিল, ওনাকে আনলো, এনে কিছু দোয়া টুর করে দিল। তখন ওই মাজুর টাইপের লোকটা আমাকে দেখে বলেছিল, আপনার একমাত্র ছেলে তো, ও শনিবার এবং মঙ্গলবারটা ওকে একটু কেয়ারফুলি রাখবেন, আদারওয়াইজ এই ডেগুলোতে ও কোনো প্রবলেম হতে পারে। সমস্যাটা কেন হয়েছিল এটা কি বলেছে নাকি? নর্মালি উনি যখন সমস্যাটার কথা বলেছে, সমস্যাটার কথা ওই হুজুর যেটা বলল যে নাম্বার 1 প্রবলেম ছিল গাছ থেকে যেটা নেমেছে এটা অদ্ভুত টাইপের একটা বিষয়, এটার কাছে ওনার কাছে কোনো ব্যাখ্যা নেই, বাট এমন হতে পারে অন্য কিছু। বাট আব্বুর সাথে যেটা ঘটেছিল সেটা উনি বলল, যে ভদ্রলোকের সাথে আব্বুর সাথে দেখা হলো উনি যেহেতু সিগারেট খাওয়া পছন্দ করে না, সালাম দেয়নি, আব্বু ওনাকে ক্রস করতেছিল সিগারেট খেতে খেতে, এতে উনি রাগান্বিত হয়েছে, রাগান্বিত হয়ে উনি ওই বাচ্চা রূপে এসে না কারণটা আপনি আমাকে বলেছেন, এখন ঠিক মনে করতে পারছেন না হয়তো, যে কারণটা ছিল এরকম যে ওইখানে সম্ভবত একটা হসপিটাল ছিল। রাইট, এটা তো ফার্স্টেই বলেছি, ওখানে হসপিটাল ছিল, আর স্বাভাবিকভাবে তো এটা বুঝে যায় হসপিটাল যখন থাকে হসপিটালে অনেক ধরনের বিষয় হয়, ছোট বাচ্চা অনেক নবজাতক মারা যায়, অনেকে ওখানে আপনার সিজার করে করে ফেলে, অনেক বাচ্চারা যারা দুনিয়াতে আসবে তাদেরকে দুনিয়াতে আসার সুযোগ দেওয়া হয় না, তাদেরকে এর আগেই করে ফেলে, আপনার অপারেশন করে ফেলে, এরকম অনেক ধরনের ঘটনা। অনেক ধরনের ঘটনা। ওই দিনই আপনার আর কোনো কিছু হয়েছিল? হ্যাঁ, ওই দিনে যেটা হয়েছিল আমাকে সকালেই বলেছিল, হুজুর বলেছিল যে ওকে একটু দেখে শুনে রাখেন। দেন দুপুরের দিকেই হবে, সিনিয়র যারা ভাই ছিল ওনারা খেলতে যাচ্ছে, ফুটবল নিয়ে যাচ্ছে, হাডুডু খেলবে নদীর পাড়ে, শীতলক্ষা নদীর পাড়ে। তো আমাকে সবাই আদর করতে বললো চলো, আমি চলে গেছি, আম্মু তো আর সবসময় দেখে রাখবে না, তো চলে গেলাম। ওনারা খেলাধুলা করতেছিল, আমি পাশে দাঁড়িয়েছিলাম, আমার স্পষ্ট মনে আছে। বাট পরবর্তীতে আমি নিজেকে আবিষ্কার করলাম পানির মধ্যে, আমি একবার ডুবতেছি, একবার উপরে উঠতেছি, একবার ডুবতেছি, একবার উপরে উঠতেছি, এবং ঝাপসা সব দেখা যাচ্ছে। তো নর্মালি যারা শীতলক্ষা নদীতে পাড়ে গিয়েছে তারা পাড় থেকে জেটিটা অনেক দূরে, জেটিটা হলো যেখানে মাল খালাস করে, রাইট। তো আমি প্রায় জেটির কাছে চলে গেছি, অনেক দূর পাড় থেকে জেটি অনেক দূর, জেটির প্রায় কাছে চলে গেছি। পরবর্তীতে এরা আমাকে কিভাবে উঠালো, কিভাবে জানলো আমি কোনো কিছুই জানি না। বাট আশ্চর্যের বিষয় হলো যেটা, যখন আমাকে উঠালো বাসায় নিয়ে গেল, আমি এক ফোঁটা পরিমাণ পানি খাইনি। ওকে কিনা আমি ঘটনায় চলে যাচ্ছি। ওকে রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের আব্বুর ঘটনা। সেটা হচ্ছে রাজশাহী নহটার কোন একটি গ্রামের ঘটনা। রাজশাহী থেকে যারা শুনছো তারা অবশ্যই বুঝতে পারছো জায়গাটা কোনটা। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। কোন এক কারণে আমার ফ্রেন্ডের আব্বু তার এক ফ্রেন্ডের বাসায় যায়, যেটা ছিল কয়েকটা গ্রাম পরেই। তো তিনি তার পার্সোনাল কাজগুলো শেষ করতে করতে মোটামুটি রাত 12টা-1টা বেজে যায়। দেন তিনি ডিসিশন নেন বাসায় ফিরবে। তো যেহেতু 2-1টা গ্রাম পরেই তার বাসাটা ছিল, তিনি স্বাভাবিক অন্যান্য দিনের মতো আজকেও সে একা একাই রওনা দিচ্ছে। তার সঙ্গে ছিল একটা সাইকেল। আর রাসেল ভাই বলে রাখি যে ওই গ্রামে, তার গ্রামে যাওয়ার জন্য যে পথ আছে সেই পথে একটা মোড় ছিল, সেখানে ছিল একটা বকুল ফুল গাছ। আচ্ছা, যেটি কিনা এলাকার লোকজন বলেন যে অনেক কিছু এখানে হয়, মাঝে মধ্যেই অনেকে অনেক কিছু দেখেন। তো তিনি যাচ্ছিলেন আর সেই ব্যাপারটা নিজে ভেতরেও ভাবছিলেন, তার ভেতরে একটা ফিলিংস তৈরি হচ্ছিল যে আমি তো ওই পথটা ধরেই যাব, সেখানে কিছু হয় কিনা। তো এইভাবে ভাবতে ভাবতে তিনি যখন ওই গাছের নিচে গেলেন, বকুল ফুলের গাছের নিচে, হঠাৎ করে, একটু কাছ থেকে কথা বলতে হবে। ধন্যবাদ রাসেল ভাই। হঠাৎ করে তার সামনে এবং পিছে 2টা বকুল ফুলের অনেক বড় ডাল ভেঙে পড়ল। তিনি যথারীতি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন এবং তার হাতের সাইকেলটা ভয়ে ফেলে দিলেন। তো বেশ কিছুক্ষণ পরে তিনি দেখলেন যে, উনি ভাবতে থাকলেন যে হঠাৎ করে কেন আমার সামনে এবং পিছে 2টা ডাল ভেঙে পড়লো। কিছুক্ষণ পরে উনি লক্ষ্য করলো যে এই বকুল ফুলের গাছ থেকে ডালগুলো ভেঙে পড়লো। সেই বকুল ফুলের গাছ বেয়ে অনেকগুলো ছোট বামুন মানুষ, যেটা রেডিও ফুর্তিতে অনেকবার অনেকেই বলেছে, এবং এর আগেও আমরা যেখান থেকে শুনেছি তার মধ্যে মানে অলমোস্ট রাজশাহী রহনপুর থেকে এসেছিলেন একজন, তিনি ওই এলাকারই ঘটনা বলেছিলেন। তারপর কি হলো? তারপরে উনি দেখলেন যে 15-20টা বামন গাছ বেয়ে যে ডালগুলো ভেঙে পড়েছে সেগুলোর উপরে লাফালাফি করলো, কেউ কাঁদতেছে, কেউ হাসতেছে, কেউ বিচ্ছিরি ধরনের শব্দ করতেছে, এবং আমার ফ্রেন্ডের ওই আব্বুকে ভয় দেখানোর চেষ্টা করতেছে। তিনি যথারীতি ভয় পাচ্ছেন এবং তার পুরো শরীর কাঁপতেছিল এবং পুরো শরীর ঘামতেছিল। তো এভাবে মোটামুটি ঘন্টাখানেক পার হয়ে যায়। কিছুক্ষণ পরে দেখে যে বকুল ফুলের গাছ বেয়ে
মেয়েদের চুলের মতো অনেক চুল তাকে সার্কেল করে ঘিরে ফেলল। আচ্ছা। এবং সেটা পেয়ে দেখে তো তিনি আরো রীতিমতো ভয় পেতে থাকলেন। একসময় সেই চুল বেয়ে আরো অনেক পরিমাণে প্রায় 1-150 ছোট বামন আকৃতির সেই বাচ্চাগুলো নামতে থাকলো। তারাও সেম একইভাবে বিভিন্ন রকম বিচ্ছিরি শব্দ এবং কান্না, কেউ হাসে, ভয় দেখানোর চেষ্টা করে। এভাবে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পরে প্রায় অনেকটা সময় পেরিয়ে যায়। এক সময় উনি ভাবতে থাকেন যে ওনার জানা মতে যেটা ছিল যে জিন বলেন বা এই ধরনের কিছু বলেন, আগুন কিংবা লোহা, সিগারেট এগুলোকে অনেক ভয় পায়। বিশেষ করে আগুনটাই আমরা বেশি জানি, সবাই মনে হয় এটা সবাই জানে। তো ওনার পকেটে ছিল ম্যাচ এবং সিগারেট। তো উনি সাথে সাথে বুদ্ধি করে একটা সিগারেট জ্বালালেন। আর ঠিক সিগারেট জ্বালায় উনি মনে মনে ভাবলেন যে এই যে আমি সিগারেট জ্বালাইলাম, আমি এখন চোখ বন্ধ করব, আমার সামনে যা কিছু হয়ে যাক না কেন আমি কিছু দেখব না। তো উনি সঙ্গে সঙ্গে সিগারেটটা জ্বালান এবং সিগারেট টানতে থাকেন এবং চোখ বন্ধ করে ফেলেন। ঠিক কিছুক্ষণ পরেই তার কানে ফজরের আজান আসে এবং তিনি সাহস করে চোখ খুলেন। এই জন্যই যে আমরা জানি যে ফজরের আগ মুহূর্ত পর্যন্ত এই সমস্ত ব্যাপার তাদের পাওয়ার খাটাইতে পারে, দেন তারপরে ফজরের পরে সময়টা হয়ে যায় আমাদের মানুষের জন্য। তো উনি সাহস করে চোখ খুলেন এবং দেখেন যে সামনে কিছুই নাই এবং ডালগুলো উধাও হয়ে গেছে এবং সবকিছু ভ্যানিশ, এবং উনি কোনো কিছু শুনতেও পাচ্ছেন না। এভাবে তিনি বাসায় ফিরে যান। রাসেল ভাই এখানে বলে রাখি যে যেহেতু ওই গাছটা আসলেই খারাপ ছিল এবং গ্রামে এইভাবে 2 দিন পর পরেই এক একজন এক এক কিছু দেখতো এবং ঘটতো, তো গ্রামের লোকজন যখন ওই গাছের মালিক যিনি ছিলেন ওনাকে এইভাবে বলতে থাকেন, তো উনি একসময় ডিসিশন নেন যে গাছটা কেটে ফেলবেন। সো দ্যাট উনি গাছটা কেটে ফেলেন এবং গাছটা যখন কাটেন, যারা কেটেছিলেন গাছটা কাটার দায়িত্বে যারা ছিলেন, কিছুদিন পরে দেখা গেছে যে তাদের এক একজনের এক এক রকম প্রবলেম হয়েছে। আচ্ছা। যেমন কারো হাতের সমস্যা হয়েছে, কারো পায়ের, কারো টোটাল বডিতে এমন কিছু একটা রোগ দিছে যে সে আর কোনো রকম কাজ করতে পারে না। আর সবচেয়ে মজার ঘটনাটা বলি রাসেল ভাই আপনাকে, সেটা হচ্ছে যে গাছের মালিক যিনি ছিলেন উনি যেহেতু কাটার পারমিশনটা নিছিলেন, তিনি এমন একটা রোগে আক্রান্ত হন যে কিছুদিন পরে তিনি মৃত্যুবরণ করেন। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বলছেন এখন ধীরে ধীরে। আচ্ছা ঠিক আছে। তো আমি যে ঘটনাটা বলবো সেটা আমার আম্মুর মুখে শোনা। আচ্ছা। তো আমার আম্মুর যে দাদা ছিলেন, তিনি আমাদের যখন তার যে গ্রামের বাড়ি সেটা ছিল কুমিল্লার বড়ডশিয়া। তো তার নাম ছিল আব্বাস আলী ভুইয়া। তিনি মানুষ হিসেবে খুবই পরহেজগার এবং খুব ধার্মিক ছিলেন। তো গ্রামের সবাই তাকে খুব এক নামে খুব ভালো করে চিনতেন, পরহেজগার এবং খুব ধার্মিক বলে। তো ঘটনাটি ঘটেছে প্রায় 1977-78 সালের ঘটনা। তো ওইবার উনি ঢাকায় আসেন আমার নানার বাড়ি বেড়াতে, তার মেজো ছেলের বাসায় বেড়াতে আসেন। তো আসার পরে সে কিছুদিন পর খুব সিক হয়ে যায় এবং এত পরিমাণ সিক হয়ে যায় এক পর্যায়ে সে বেড ছেড়ে উঠতে পারতো না। তো এক পর্যায়ে প্রায় 1 মাস সিক থাকার পর আনফরচুনেটলি আমার আম্মুর যে দাদা তিনি মারা যান। আচ্ছা। তো তিনি রাত 9টার দিকে মারা যান। তো সেই সময় লাশটা তাকে দাফন গোসল করা কিছু ব্যবস্থা করা হয়নি। তো তারা যেটা ডিসাইড করে সকালবেলা, পরের দিন সকালবেলা 9টার দিকে তাকে রওনা হয় ট্রাক নিয়ে। তো যে উইয়ার্ড ঘটনাটা ঘটে, তো তারা যে ভুলটা করেছে, লাশটা তারা গোসল করায়নি, জানাজাও দেয়নি। তো ট্রাকে যখন উঠাইতে যায় তখন লাশটা যে 4 জন যে খাট নিয়ে যারা যাচ্ছিল, তো তাদের মনে হচ্ছিল যে খুব ভারী কিছু তারা করছে। যখন ট্রাকে উঠাতে যায় তখন একজনের হাত ফসকে লাশটা পড়ে যায়। আচ্ছা। তো এই জিনিসটা দেখে খুব ভয় পায়, যারা ছিলেন ওখানে খুব ভয় পায় জিনিসটা দেখে। তো আমার আম্মুর যে মামা যে ছিলেন তিনি দেখে তিনি খুব সাহসী মানুষ ছিলেন এবং তিনি সবাইকে সাহস দেন এবং তোমরা খুব ভয় পাও না, তোমরা কালামা পড়ো, আল্লাহর নামে দোয়া পড়ো, তোমরা করো। তো ট্রাক যখন স্টার্ট হয় তখন যে উইয়ার্ড ঘটনাটা ঘটে, ট্রাকটা কিছু দূর যাওয়ার পরে কুমিল্লার দাউদকান্দি নামের এক জায়গায় ট্রাকের টায়ার নষ্ট হয়ে যায়। আচ্ছা। তো তাদের কাছে একটা ব্যাকআপ টায়ার থাকে, তো সেটা দিয়ে তারা কোনো মতে এটা রিপেয়ার করে তারা আবার রওনা হয়। তো যে জিনিসটা আবার ঘটে, টায়ারটা আবার নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে কুমিল্লা বড় শালগড় নামের একটা জায়গায়। তো এই জিনিসগুলো দেখে ট্রাকে যারা ছিল তারা খুব ভয় পায়
এবং ভয়ে এমন অবস্থা হয় যে কেউ কারোর দিকে কিছু বলতে পারছিল না। তো এক পর্যায়ে ট্রাকটা মানে যেখানে 4 থেকে 5 ঘন্টা যাওয়ার কথা ছিল সেই ট্রাকটা মানে এই কাহিনী ঘটতে ঘটতে প্রায় সন্ধ্যা 6টা বেজে যায়। আচ্ছা। তো যেই কাহিনীটা ঘটে আমার যে আমার যে বড় দাদা যিনি মারা গিয়েছিলেন, তো তার মানে বড়দশিয়া যে গ্রামটা, তো সেখানে ধরেন একটা খাল ছিল, মানে ওই গ্রামে যেতে হলে একটা খাল পার দিয়ে যেতে হয়। তো ট্রাক থেকে যখন লাশ নামিয়ে যখন নৌকাতে উঠালো, তো ডিঙি নৌকা, তো নৌকাতে কেউ ভয়ে মানে ওই নৌকাতে উঠতে চায়নি। তো যারা লাশের সাথে মুরব্বীরা যারা গিয়েছিল, তো তারাই ওই লাশের সাথে যায়। 5-6 জন তারা ছিলেন। তো যখন মাঝি যখন নৌকাদের মানে তিনি নৌকা বাইছিলেন, তখন এক পর্যায়ে মাঝি মনে করছে যে নৌকার ওয়েট খুব বেড়ে যায় এবং সে এক পর্যায়ে মনে হয় যে কেউ যেন পিছন দিয়ে টানছে নৌকাটা। তো যে কাহিনীটা হয় যে লাশটা যখন লাশবাহী নৌকাটা যখন খালের মাঝখানে আসে, তখন তারা দেখতে পায় যে তাদের যে নৌকাটার আশেপাশে 20 থেকে 25 মিটার ডিস্টেন্স রেখে একটা কিছু তাদের দিকে মুভ করছে, মানে ইট ওয়াজ ফ্লাইং। আচ্ছা। তো মানে জিনিসটা এমন ছিল যে একটা সাদা কাপড় পরা কিছু একটা মানে তাদেরকে ঘুরছে। তো সেই জিনিসগুলো দেখে যারা লাশের যে নৌকা তারা সবাই খুব ভয় পায় এবং তারা আল্লাহর নামে দোয়া দরুদ করতে থাকে। তো যে ঘাট, আমাদের যে গ্রামের ঘাট, সেই গ্রামের ঘাটে এক পাশে এসে যখন প্রায় একটু দূরত্ব বজায় রেখে মানে একটু সামনে এসে পড়ে, তখন মানে আপনার যে লাশবাহী নৌকাটা তারা ফিল করে যে নৌকাটা খুব মানে ভারী ফিল করে। তো এক পর্যায়ে দেখা যায় যে তারা যে জিনিসটা লক্ষ্য করে যে নৌকার নিচে পাটাতন যেটা আছে সেটা মানে ফুটো হয়ে গেছে। এটা হওয়ার ওখানে কোনো কথা ছিল না, বাট সেটা ইম্পসিবল একটা জিনিস, সেটা ফুটো হয়ে গেছে এবং নৌকাতে পানি উঠতে থাকে। তো এক পর্যায়ে তারা দেখে যে নৌকাতে পানি উঠে এক পর্যায়ে নৌকা প্রায় উল্টানোর মতো অবস্থা হয়ে যায়, প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা হয়। তো লাস্ট পরে তারা পরে যে জিনিসটা হয় নৌকাটা মানে উল্টিয়ে যায়। তো আমার যে আম্মার যে বড় মামা আর তার যে বড় ছেলে যে মারা যায়, তো তারা কি করে লাশটাকে অনেক কষ্টে তারা মানে ঘাটে আনার চেষ্টা করে। তো তারা যে জিনিসটা ফিল করে যে লাশের যে ওজন তার চেয়েও প্রায় 2-3 গুণ বেশি মানে তারা ফিল করে যে এত কেউ মনে হচ্ছে যে লাশটাকে পানিতে এমন ভাবে বেশি ছিল যে লাশটা কেউ টানছে। তো এই জিনিসটা পরে ওখানে অনেকেই দেখেছে যারা ওখানে ছিল। তো কোনো মতে সেই লাশটা তারা বাড়িতে নিয়ে আসে এবং যে জিনিসটা উইয়ার্ড ঘটনা ঘটে যে ওই দিন রাত্রেবেলা মানে যখন লাশটা ঘরে নিয়ে আসে অনেক ঝড় বৃষ্টি হতে থাকে এবং মানে সেদিন রাত্রেবেলা লাশটা দাফন করা যায়নি। তো আমার যে আম্মুর যে বড় মামা যে লাশটাকে মানে যার অবজারভেশন এত সাহস নিয়ে যে লাশটাকে নিয়ে আসছে, তো সে একটা স্বপ্ন দেখে সেই রাতে। সে দেখে যে মারা গেছে আব্বাস আলী ভুইয়া যিনি, তো উনি দেখে যে ওনাকে স্বপ্ন দেখাচ্ছে যে সে কাঁদছে এবং বলছে যে আমাকে তোরা এত কষ্ট দিলি কেন? তোরা চাইলে আমাকে এত কষ্ট দিতে পারতি না, আমাকে তোরা দাফন জানাজা অথবা গোসল করাতে পারতি, কিন্তু তোরা এটা করিসনি। তো সেদিন সকালবেলা তাড়াতাড়ি তাকে লাশটাকে দাফন করার ব্যবস্থা করা হয়। আচ্ছা, ওকে, প্লিজ। হ্যালো লিসেনার্স, রাশেদ বলছি। এবার রাসেল ভাইয়া, আপনি প্রথমে আমাদের একটা ঘটনা বলেছিলেন, রাইট? এবার আবারও একটা। ওকে, ফাইন। আমি এখন যে ঘটনাটা শেয়ার করবো লিসেনারদের সাথে, এই ঘটনাটা হলো আমার গ্রামের বাড়ি নোয়াখালী। আচ্ছা। তো নর্মালি আমরা তখন গ্রামের ব্যাক করেছি এবং এটা আমার কলেজ লাইফের ঘটনা ছিল, 2002 ঘটনা। তো আমি একদিন বিকাল নাগাদ আমি বাড়ি থেকে একটু বাইরে বের হয়েছিলাম এবং সেটা একটু দূরেই চলে গিয়েছিলাম। তো যে ওই সময় যেহেতু মোবাইলের কোনো অপশন ছিল না, সো আমাকে তাড়াতাড়ি বাসায় ব্যাক করতে হবে, নাহলে সবাই চিন্তা করবে, চিন্তা করবে আব্বু আম্মু। তো নর্মালি আমি যখন এটাই ফিল করছিলাম যে আমাকে তাড়াতাড়ি ব্যাক করতে হবে, সো আমি ওই সময়টা ভাবছিলাম যে আমাকে যত দ্রুত সম্ভব আমাকে পৌঁছানো দরকার। তো
সামহাও এদিক সেদিক করে আমার সেটা মোটামুটি 9টা-10টা ছুঁয়ে গেছে যখন আমি আমার বাজারে আসছি। আচ্ছা, তো গ্রামের বাড়িতে নর্মালি যেটা হয় সেটা হলো 8টা-9টার সময় কিন্তু সবকিছু ক্লোজ হয়ে যায়, আর ওই 10টা-11টা গ্রামের জন্য টোটালি একটা সাইলেন্ট মোড হয়ে যায় সেটা। তো যাই হোক, আমি 10টায় যখন আসলাম আমার বাজারে, সেটা তখন সেখান থেকে আমার গ্রামটা মোটামুটি 3 কিলোর মতো দূর ছিল, যেটা আমার 2টো গ্রাম ক্রস করে দেন আমার গ্রামে যেতে হবে। আচ্ছা, তো নর্মালি যেটা হয় গ্রামের মধ্যে সেটা হলো রাস্তাগুলো ঝোপঝাড় থাকে, বাঁশ থাকে এবং কবরস্থান থাকে রাস্তার পাশেই, এবং পারিবারিক ভাবেই হয়তো অনেকে দাফন করে। পারিবারিক ভাবে সবাই সবার নিজেদের জায়গার মধ্যে নিজেদের মতো করেই দাফন করে। সো আমার বাজার থেকে আমার বাড়িতে গিয়ে পৌঁছানো পর্যন্ত রাস্তাটা এই টাইপের অনেকগুলো বিষয় ছিল যেটা আমি নিজেই ফিল করছিলাম, যেটা আমার জন্য অনেক বৈদিক হবে, আমি ভয় পাবো আমার গিয়ে পৌঁছাতে। তো আমার অনেকক্ষণ ওয়েট করলাম বাজারে, আমি কারোর জন্য আমি কাউকে পাইনি আনফরচুনেটলি। যখন কমপ্লিট আমি ফিল করলাম যে না এবার আমার যেতেই হবে, তো বিসমিল্লাহ পড়ে দোয়া দরুদ পড়ে আমি স্টার্ট করলাম। তো স্টার্ট যখন করেছি সময়টা ছিল হেমন্তকাল আর চাঁদনি প্রসর রাত ছিল, অনেক দূরের বিষয়গুলো আমি খুব স্পষ্ট দেখতে পাচ্ছিলাম তখন। আর অনেক দূরের বিষয়গুলো যেমন দেখতে পাচ্ছিলাম, সেই সাথে এটাও দেখছিলাম যে আমি যে হাঁটছি আমার ছায়াটাও আমি দেখছি। চাঁদনি প্রসর রাত ছিল, ওকে ফাইন। দেন আমি হাঁটছি, এবার হাঁটতে হাঁটতে আমি একটা গ্রাম ক্রস করলাম। তো সেই গ্রামটা ক্রস করার সময় আমার কোনো সমস্যা হয়নি, আর আমি তখন ফিল করছিলাম যে আমি ঠিকঠাকভাবে যাতে পৌঁছাতে পারি, এবং আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে আল্লাহ এই টাইপের যদি কোনো কিছু থাকে অ্যাটলিস্ট আমার সামনে যাতে না পড়ে, তুমি আমাকে ভালোভাবে একটু পৌঁছার সুযোগ দাও। অনেক ভয় পাচ্ছিলাম। একটা গ্রাম ক্রস করলাম, দেন সেকেন্ড যে গ্রামটা, সেই গ্রামটা থেকে আমার গ্রামে পৌঁছা পর্যন্ত এই রাস্তাটুকু অনেক বাঁশঝাড় ছিল, অন্ধকার ছিল, ইভেন দুপাশে বলতে গেলে কোনো বাড়ি ছিল না এবং কবরস্থান ছিল। তো আমার জন্য যেটা রিয়েলি টাফ ছিল এটা ক্রস করাটা, আমি যেটা হাস্যকর বিষয় ছিল বাট ওই সময় আমি করেছিলাম, যখনই একটা ঝোপ আসতো, বাঁশঝাড় আসতো, কবর আসতো, আমি তখন কিছুক্ষণ ওয়েট করতাম, ওয়েট করে আমি একটা দৌড় দিতাম। দৌড় দিয়ে আমি ওটা ক্রস করে চলে আসতাম। এটা ভয়ের কারণে? এটা ভয়ের কারণে। তো দেন আমি ওটা যখন ক্রস করলাম আমার গ্রামের দিকে ঢুকবো, যেটা আমার গ্রামের সীমানা শুরু, তো ওখান থেকে আমার একদম টোটালি খালি ছিল সবকিছু, চাঁদনি প্রসর আমি দেখছি ভালোভাবে। এবার আমি নর্মালি হাঁটছি। তো নর্মালি যখন হাঁটছি, তো আমার গ্রামে ঢুকার ফার্স্ট যে অপশনটা সেটা হলো আমার ফ্রেন্ডের রাস্তার বাম পাশে আমার ফ্রেন্ডের একটা পুকু বাড়ি করেছিল, যারা ঢাকায় থাকতো, একমাত্র ঈদের সময় তারা বাড়িতে যেত। আচ্ছা। তো আমি যখন আসতেছিলাম বাড়িটা ফাঁকা ছিল, বাড়ির আশেপাশে কোনো গাছ ছিল না। আমি দূরের থেকেই দেখছিলাম যে ব্যালকনি ধরে একজন মানুষ তাকিয়ে আছে, বাট আমার দিকে না, সেটা হলো পশ্চিম দিকে। আর আমি পশ্চিম দিক থেকে হেঁটে আসতেছি, ওই বাড়ির ডান পাশ দিয়ে আমি ক্রস করে চলে যাবো। আচ্ছা। তো আমার প্রথমে মনে হলো এটা হয়তো আমার ভুল ধারণা। এরপর আমি আরেকটু আগাচ্ছি, এমন করে করে যতটুকু আগাচ্ছি আমার স্পষ্ট হচ্ছে, এটা স্পষ্ট হচ্ছে। এবং তখন আমি শিওর হয়েছি এটা একটা ফিমেল, মাথায় ঘোমটা দেওয়া ছিল, দুটো হাত সে উপরে উঠিয়ে ব্যালকনিটা ধরে রেখেছে। আচ্ছা। এভাবে যখন আমি টোটালি ক্রস করতেছি, আমি তো এমনি ভয় পেয়ে আছি, এই বিষয়টা আমার কাছে ওই সময় তেমন একটা বিষয় লাগছে না, আমার ফিল করছি হয়তো কুকুরটা বাসায় আসছে। এই জন্য আমি যখন বাড়িটা ক্রস করব তখন এই ফিমেলটা একটু আমার দিকে ঘাড় বাঁকালো। আমার চোখাচোখি হয়েছে কিনা আমি বুঝতে পারিনি, বাট আমি ফিল করলাম সে আমার দিকে তাকিয়েছে। তার সাথে সাথে আমি খুব দ্রুত পা চালানোর পর আমার এখানে কোনো ফিল হয়নি। আমার ফিলিং একটাই যে আমার সামনের মোড়গুলো, বাজারগুলো পার হতে হবে। তো যে সমস্ত জায়গা আমি এর আগে অনেক ঘটনা শুনেছি, বিভিন্ন সময় বিভিন্ন জনে দেখেছে এবং ঘটনা ফেস করেছে, আমি এগুলো ফেস করতে চাচ্ছি না। যাই হোক, আমি অনেক দ্রুত হাঁটলাম, হেঁটে আমাদের দোকান ছিল, দোকান পর্যন্ত চলে আসছি। দোকান থেকে আমার বাড়িতে যেতে হলে একটু ঘুরে যেতে হবে, বাট ঘুরে যাওয়া আমার পক্ষে সম্ভব না, আরো অনেক বেশি নির্জন রাস্তা। আমি চিন্তা করে রাখলাম যে আমি একটা শর্টকাট রাস্তা আছে, সেটা আমি চলে যাব। দেন আমি হেঁটে চলে আসতেছি। এখন আর আমি দৌড়েও কোনো লাভ হবে না, যেহেতু আমার তাড়াতাড়ি ক্রস করা আমার পক্ষে এটা সম্ভব হবে না। তাই আমি হাঁটতেছি। ওই সময় আমার যে ফিলিংসটা হয়েছিল, যেটা আমি কখনো হয়তো কাউকে বোঝাতে পারবো না, আমি হাঁটতেছি, আমার প্রতিটা নিঃশ্বাস আমি শুনছি, আমার এই ধরনের ফিল হচ্ছিল। ইভেন পাশ থেকে কেউ যদি আমাকে, আমার শরীরে যদি একটা টাচ করে, একটা নিঃশ্বাস যদি আমার কারো আমার শরীরের মধ্যে পড়ে, আমি জাস্ট ওখানে পড়ে যাব। আমি ফিল করছি এভাবে, এবং এভাবে আমি হাঁটছি। হাঁটতে 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 হঠাৎ আমার বাড়ির ঠিক পেছনে রাস্তার পাশে একটা ডোবা আছে। আমার মনে হচ্ছে ওই ডোবাতে কেউ বসে আছে। তো অফ হোয়াইট একটা কাপড় পরে বসে আছে। তো আমি হাঁটতেছি, ফিল করতেছি যে এখানে কে, বাট আমি কিন্তু আমার হাঁটা স্টপ করতে পারছি না, আমি হেঁটে যাচ্ছি। তো হঠাৎ করে আমি নিজেই বলে ফেললাম এখানে কে।
তো যখনই আমি এখানে কে বললাম তখনই ওপাশ থেকে একটা ফিমেল আমাকে সাউন্ডটা রিপ্লাই দিল যে যিনি আমরা জানি আমাদের গ্রামের একজন পাগলিনী, সচরাচর গ্রামে থাকে না, কখন আসে কখন যায় এটা আসলে বলতে পারে না, টের পায় না, রাত বিরাত উনি এভাবে ঘুরে। উনি যখন আমাকে আমাদের গ্রামের ভাষায় বলল তখন আমার অ্যাটলিস্ট এটা ফিল হলো যে উনি কেন এখানে আছে এটা আমার ফিল হয়নি। আমার ফিল হলো আমি এতক্ষণ পর একটা মানুষের দেখা পেয়েছি, নাও ওকে, আমি এবার ভালো ফিল করতে পারি। দেন আমি বললাম আপনি এখানে কি করেন? উনি এখনো দূরে। উনি তখন হাসলো, ওনার দাঁতগুলো চোখগুলো জল জল করতেছে, আমি বলবো না, বাট আমার কাছে অন্য টাইপের মনে হলো। উনি হাসলেন, হেসে বললো আমি আমার হাঁড়ি পাতিলগুলো দিচ্ছি। বাট ওই পাগলিনী কখনো গ্রামেই থাকে না, তার হাঁড়ি পাতিল আসবে কোত্থেকে? আমি এটা ওই সময় ভাবিনি। আমি করলাম কি, ওখান থেকেই স্ট্রেট একটা ছোট খ্যাত আছে আমার বাড়ি যাওয়ার জন্য, আমি ওটা দিয়ে অনেক জোরে একটা দৌড় দিয়ে ঠিক আমার একদম বিল্ডিং এর দরজা এসে নক করলাম। আব্বু আম্মু দুজনে উঠলো, উঠে এসে খুলে আমাকে অনেক বকাবকি করলো কেন আমি এতক্ষণ বাইরে। আমি আর কিছু বলিনি, হাত পা ধুয়ে আমি ভিতরে ঢুকে গেলাম। আমার রুমে আমি শুতে চলে এসেছি, খাওয়া দাওয়া করিনি। তো আমার রুমটা সেটা হলো আমাদের বিল্ডিংটার নর্মাল যে পিঁড়িটা, এটা উঠোন থেকে অনেক উঁচু করে করা হয়েছে। তো আমি আমার রুমের মধ্যে শুয়ে গেছি, আমার মুখটা আমার জানালা একদম পাশেই ছিল, আর জানালাটা আমি খোলা রাখতাম। আর জানালার একটু পরে একটা আম গাছ, অনেক বড় আম গাছ ছিল, সেটা স্পষ্ট ভালোভাবে দেখা যায়, চাঁদনি প্রসর রাত ছিল। তো ফাইন, আমি শুয়ে গেছি। আমার যা যা হয়েছে এগুলো আমার কোনো কিছু মনে নেই, কারণ আমার লাস্ট ঘটনাটা ছিল যে পজিটিভ, যে আমি একজন মানুষের দেখা পেয়েছি, তো আমার কোনো পাইনি। ওকে ফাইন, দেন আমি শুয়ে আছি। একটা সময় আমার ঘুম চলে আসছে। তো ঘুম চলে আসার পরে অনেকক্ষণ পর, এটা শুধু আমি ফিল করি না, আমার মনে হয় শ্রোতারাও এটা ফিল করে, আপনি যদি কোথাও ঘুমিয়ে থাকেন, যদি ওই সময় কেউ আপনার দিকে তাকিয়ে থাকে অথবা কেউ যদি আপনার রুমে আসে, তাহলে কিন্তু আপনি সিক্স সেন্স এটা কিন্তু আপনাকে নোটিস করবে। তো আমার হঠাৎ আমার মনে হচ্ছে যে আমার জানালায় কেউ দাঁড়িয়ে আছে, আমার জানালায় কেউ দাঁড়িয়ে আছে, আর আমার খাটটা জানালার সাথে লাগানো ছিল। আমার জানালায় কেউ দাঁড়িয়ে আছে। আমি চোখ খুলবো করে অলসতার কারণে অনেকক্ষণ পর্যন্ত চোখ খুলিনি। তো একটা পর্যায়ে না এবার চোখ খুলি, এইভাবে ফিলটা হলো, বাট আমার ভাবনাটা কিন্তু ভাবতেছি চোখ বন্ধ। দেন আমি অনেকক্ষণ পরে আমার চোখটা খুললাম, আর চোখটা খোলার পর আমি যেটা দেখলাম, যে ভয়টা পেলাম, আমি এটা দোয়া করবো যাতে কখনো কোনোদিন এই ধরনের ঘটনা কেউ যাতে ফেস না করে। আমি দেখলাম একটা বডি, কোনো শ্যাডো না, একটা বডি যেটা একদম আমার জানালার শেষ প্রান্ত পর্যন্ত গিয়ে পৌঁছালো। এর আগে আমি একটু বলিনি, কেউ যদি নর্মাল উচ্চতার কেউ আমার জানালায় দাঁড়ায়, পিঁড়িতে দাঁড়িয়ে, আমি তার ম্যাক্সিমাম বুকের উপরের থেকে দেখবো। আর কেউ যদি অনেক লম্বাও যদি কেউ আমার উঠোনে দাঁড়ায়, তাহলে কিন্তু আমি তার চুল দেখতে কষ্ট হয়ে যাবে যদি আমি শোয়া থাকি। আমি দেখলাম ওনার টোটাল বডিটা একদম জানালার শেষ প্রান্ত পর্যন্ত গিয়ে পৌঁছাইছে। আচ্ছা, আমি চুপ করে এরপরে অনেক জোরে একটা চিৎকার দিলাম। চিৎকার দেওয়ার সাথে সাথে আমার আব্বু আম্মু আমার অপোজিট রুম থেকে দৌড়ে আসছে। বাড়ির যে ঘরগুলো ছিল প্রত্যেকটা রুম থেকে বলা শুরু করছে জোরে জোরে, যে ছেলেটাকে সবসময় বলি জানালা বন্ধ করে ঘুমাতে, কেন বন্ধ করেনি? কারণ আমার জানালার পাশের রোডটাই ছিল বাগানে চলে গেছে ডিরেক্ট। তো আমি যেটা ভয় পেলাম আমার আম্মু এসে শোয়ার পর, আমি সেটা নিজে নিজে ফিল করলাম। আমি এই ধরনের ফেস কখনো দেখিনি, দেখার আশাও করি না। ফেসটা অদ্ভুত রকমের ছিল, এবং যেটা দেখে আমি ভয় পেয়েছি, চিৎকার দিয়েছি, সেটা হলো পুরো ফেসে একটা মাত্র চোখ ছিল, এবং চোখটা ছিল মাঝখানে। এবং আমি যেটা দেখেছি, চোখটা আমি খোলার পর সে স্পষ্ট আমার দিকে ভাবে তাকিয়ে আছে। নিচে আমি নিচে, সে আমার দিকে ভাবে তাকিয়েছে। আমি যখন চিৎকার দিয়েছি, চিৎকার দেওয়ার পর সে কিন্তু সাথে সাথেই চলে যায়নি। চিৎকারটা সে বুঝতে পেরেছে, বুঝতে পারার পর আমি দেখলাম সে নেমেও গেল না, কিচ্ছু করলো না, সোজা সে চলে যাচ্ছে ভাসমান অবস্থায় আম গাছের দিকে। আচ্ছা, তো এটা যখন আমি ফিল করলাম যে অন্য কেউ যদি হয়, মানুষ যদি হয়, ঠিক আছে, সে যেভাবেই দাঁড়ালো, তো সে এভাবে তো যেতে পারবে না। আম্মা আমার কাছে কোনো কিছু জানতে চায়নি, জানালা বন্ধ করে দিল, আমি আর কোনো কিছু বলিনি। সকাল হলো, আম্মা পরের দিনে আরো ঘটনা শুরু হলো। আম্মা করলো কি, সকালবেলা আমাদের আলমারির কাছে সামনে কোরআন শরীফ পড়তেছে। তো আম্মা সবসময় আমাকে বকাবকি করে, কোরআন শরীফ পড়, কোরআন শরীফ পড়। আমি নামাজ পড়ে কোরআন শরীফ আর পড়বো না ফিল করলাম, জাস্ট অজিপা পড়বো। আলমারি থেকে আমি দাঁড়িয়ে অজিপা নিলাম। অজিপা নেওয়ার পরে, যেটা আমার কখনো হয়নি, অজিপা নিয়ে আমি ব্যাক করলাম, জাস্ট পিছনে ফিরলাম। পিছনে ফেরার পর পুরো আলমারি আমার পিঠের উপরে। এরকম একটা দুর্ঘটনা ঘটেছে? হ্যাঁ, পুরো আলমারি আমার পিঠের উপরে। আমার সাথে সাথে চিৎকার দিল, সবাই আসলো, সবাই আলমারি উঠিয়ে ধরলো। তো এরপর আমি চললাম, আমার কোনো ক্ষতি হয়নি।
বাট এটা হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, পসিবিলিটি নেই। আচ্ছা, আপনি দীর্ঘদিন দেশের বাইরেও ছিলেন। আচ্ছা আচ্ছা। এবং সেখানেও আপনার অনেক প্রবলেম হয়েছে, এবং আপনি একটু ছোট্ট করে বলবেন, যেহেতু আমাদের সময় খুব কম, ছোট্ট করে বলবেন। আমি ছোট করে বলছি। এর পরবর্তীতে ওই দিন আমার একটা ঘটনা ঘটেছিল, আমি আর এটা শেয়ার করছি না। দীর্ঘদিন এরপর আমি দেশের বাইরে চলে গিয়েছি, তখন আমাকে কিছু তাবিজ দিয়েছিল, তখন আমার কোনো প্রবলেম ছিল। বাট আমি পড়ালেখা করার জন্য সাইপ্রাস গিয়েছিলাম, তো ওই সময় আমার তাবিজ এগুলো আর আমার অতটা ফিল ছিল না। তাবিজ যে কেন আমি লস্ট করেছি। যাই হোক, একটা সময় ছিল, ওটা সামার হলিডের পরে, শীতের আগে মুহূর্ত যেটা আর কি, সেটা হলো ওই সময় আমাদের ওখানে আমরা যারা স্টুডেন্ট ছিলাম, পার্ট টাইম জব করতাম, আমাদের কিছু কাজের প্রবলেম হতো। তো আমি অনেকদিন থেকে আমার এক বড় ভাই আমাকে বলতেছিল যে তুমি ভিলেজ এরিয়াতে যাবা কিনা, ওখানে এক ধরনের ফার্ম আছে, শিপ ফার্ম, ছাগলের ফার্ম, ওগুলোতে তুমি একটা পার্ট টাইম জব করে আসতে পারবা কিছুদিন, 1-2 মাস। তো আমি লাস্ট পর্যন্ত দেখলাম যেহেতু আমার কোনো অপশন নেই, সো আমার ওখানে যাওয়া দরকার। ওখানে আমি গেলাম। নর্মালি ভিলেজগুলো হয় সিটি থেকে অনেক দূরে, আর ভিলেজ থেকে ফার্মগুলো আরো অনেক দূরে হয়, সাধারণত প্রত্যন্ত এলাকায়, যেখানে অনেক বন টাইপের থাকে, এবং ওখানে হয়। আমি যখন ওখানে যাচ্ছি, আমি জেনে যাচ্ছি ওই বাড়িতে, ওই ফার্মে আরো কয়েকজন লোক থাকে, এটা জেনে আমি গেলাম। আচ্ছা। তো আমি যখন ওখানে যাচ্ছি তখন সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হওয়ার পরে দেন আমাকে আমার যে ফার্ম মালিক ছিল, উনি আমাকে ওনার গাড়ি করে আমাকে ভিলেজ থেকে নিয়ে যাচ্ছে। তো ভিলেজ থেকে নেওয়ার সময় আমি দেখলাম এটা বিস্তীর্ণ বনাঞ্চল, ঝাউ গাছ আর ঝাউ গাছ, সবকিছু পার হয়ে দেন উনি ওনার ওই বাড়িটার সামনে এসে দাঁড়ালো, খুলে আমাকে সেকেন্ড ফ্লোরে উঠে দিল। এখানে তুমি ঘুমাবা। তখন আমি কোশ্চেন করলাম যে বাকিরা কোথায়, তখন উনি বললো যে বাকিরা আছে, তুমি ঘুমিয়ে পড়ো। ওকে ফাইন, আমি কোনো কোশ্চেন করিনি। আমি শুয়ে গেলাম এবং আমি ওনার গাড়ি স্টার্ট নিতে শুনলাম উনি চলে গেছে। তো আমি মোটামুটি ঘুম টাইপের আমার চলে আসছে। ঘুম টাইপের চলে আসার পর মাঝরাতের পরে হবে হয়তো, এই সময় হঠাৎ একটা আওয়াজ আসলো বাইরের থেকে। আর যখনই আওয়াজ আসছে তখনই আমার খাটটা থেকে একটু দূরে ছিল জানালাটা, আমি কিন্তু হাত দিয়ে জানালাটা ধরতে পারি এমন সিচুয়েশন ছিল। আমি একটু জানালাটা সরালাম, ফাঁক করার পরে দেখলাম নিচে আমি যে ফার্মে কাজ করতে আসছি, ওই ফার্মের যে ছাগলগুলো, ওগুলো একদিক থেকে সারিবদ্ধ হয়ে বের হয়ে যাচ্ছে। আচ্ছা। আর বের হয়ে যখন যাচ্ছে, আমি চিন্তা করলাম এগুলো কোন দিকে যাচ্ছে। তখন দেখলাম এগুলো সোজা সামনের দিকে চলে যাচ্ছে, এবং একটু দূরেই একটা সাদা টাইপের বাড়ির মতো দেখা যাচ্ছে। আর প্রত্যেকটা ছাগল মানে একজনের পিছনে একজন এভাবে করে সারিবদ্ধভাবে চলে যাচ্ছে। আচ্ছা। বিষয়টা আমার ভয় লাগেনি, আমি জাস্ট ফিল করলাম হয়তো ওগুলো কোনো কারণে ওখান থেকে বের হয়ে গেছে, এই জন্য ওগুলা এভাবে করছে। তখন আমার মনে হলো আমি কি নামবো, এগুলো ঠিক করবো। তখন আমার মনে হলো না, বাড়িতে তো আরো লোক আছে, আমি এটা দেখার দরকার নেই। আমি শুয়ে পড়ছি, ঘুম চলে আসছে। সকালবেলা ঘুম আসার সাথে সাথে আমি নিচে দৌড়ে চলে আসি। আসার সময় আমি কাউকে কোনো রুমে দেখিনি, নিচে বের হয়ে আসলাম। এসে আমি যেটা বাইরে তাকালাম, দেখলাম ছাগলগুলো সব ভিতরে, গেট বন্ধ করা। তখনই আবার আমি সামনের দিকে তাকালাম যে বাড়িটা এটা আছে কিনা, এটা আমার ফিল ছিল না। আমি এমনি নর্মালি তাকাইছি, তাকানোর পরে দেখলাম কোনো বাড়ি নেই। তখন একটু আমার কেমন জানি লাগলো যে বাড়িটা কোথায়। তখন হয়তো আমি ভাবলাম যে ঝাউ গাছের আছে তো, হয়তো পিছনে ট্রেজন হতে পারে। এমন অবস্থা আমার মালিক আসছিল, যাই হোক পুরোদিন আমি ওনার সাথে কাজ করছি। অনেকবার ওনাকে কোশ্চেন করলাম যে বাকিরা কোথায়। উনি আমাকে বলতেছে বাকিরা আছে, অন্য জায়গায় গেছে, ওরা আসবে, তুমি তোমার মতো করে কাজ করো, ডোন্ট ওয়ারি। তো আমি কাজে মন দিছি। বাট দুপুরের পরে উনি চলে গেছে। সন্ধ্যাটা যখনই আসতেছে তখন আমি উপরে চলে গেছি, যেহেতু এখন কেউ নেই। উপরে চলে গিয়ে আমি ভাবতেছি এখন সব একটা একটা করে। এরপরে যাই হোক আমি খেয়ে আমি শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর আগের রাতের ঘটনাগুলো আমার কিছু মাথায় ছিল না। হঠাৎ করে সেম আগের রাতের মতো আবার আমার আরেকটা সাউন্ড হলো। সাউন্ডটা হওয়ার পরে সাউন্ডটা হলো ছাগল যদি শিং দিয়ে যদি কোথাও গুঁতো দেয় যে টাইপের সাউন্ড হবে, ঠিক এ টাইপের। তো আমি আবার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমি দেখলাম যে না, আজকে একটু দেখি। তো এরপরে আমি আবার জানালাটা সরালাম, একটু হাত দিয়ে সরানোর পরে দেখলাম সেম ঘটনা গতকালকে আমি যা দেখেছি। ছাগলগুলো সবগুলো সারিবদ্ধভাবে বের হয়ে যাচ্ছে, সেম বাড়িটা। বাট যেটা আমার জন্য একটু ভয়ের ছিল সেটা হলো গতকালকে আমি বাড়িটা যতটুকু দূরত্বে দেখেছি, আজকে কিন্তু দূরত্বটা আরো কমে আসছে, কিছুটা আমার কাছে আরো কিছুটা স্পষ্ট মনে হচ্ছে। এবার সত্যি কথা আমি ভয় পেয়েছি, এবং অনেক ভয় পেয়েছি, কারণ আমার বাড়িতে এখন কেউ নেই। এবং একটা ঘটনা ঘটতেছে গতকালকে রাতে হলো, যেটা আমি দিনে দেখিনি, এখন আবার সেটা হচ্ছে। আমি একদম খুব করে কম্বল টম্বল গায়ে দিয়ে আমি চুপচাপ শুয়ে আছি। ইভেন আমি আমার মালিককে ফোন দিলাম,
সে আমাকে ফোন রিসিভ করলো, সে রিসিভ করে আমাকে বললো তোমার এগুলো ভুল, তুমি ঘুমিয়ে পড়ো। বাট আমি আবার দেখলাম সেম ঘটনাটা হচ্ছে, আমি চুপচাপ শুয়ে পড়লাম। পরের দিন আমার মালিক আসলো, আমি সংক্ষেপ করে বলছি, আমার মালিক আসলো, আমি তাকে আবার ডিটেলস ঘটনা বললাম, বাকিরা কোথায় বললাম। সে আমাকে বললো বাকিরা আছে, বাকিরা আছে, সো তুমি তোমার মতো কাজ করো। আমার ওই দিন আমি শিওর হলাম এই বাড়িতে কেউ নেই, এই বাড়িতে কেউ নেই এবং এখানে একটা কিছু প্রবলেম আছে। আমার মালিকটা আবার ওই দিন চলে গেল, আমাকে বললো দেখো তুমি থাকো, টেনশন করো না। বাট আমি ওই দিন জানি যে আমি এখন একটা প্রবলেমের মধ্যে আছি। সেম রাতটা আসবে, আবার ঘটনা হবে, আমি সেম রাত আবার এই ধরনের ঘটনা। ওভাবে ঘুমালাম, আমার ঘুম তো আসতেছে না, বলা চলে সাউন্ডের অপেক্ষা করতেছি। এর পরবর্তীতে সেম ওই দিন 3:30 আমি ঘড়ি ধরেছি, 3:30টার দিকে সাউন্ডটা আসলো। এর আগে আমি জানালায় হাতও দিইনি। 3:30টার দিকে যখন আসলো অনেক ভয় পেয়েছি, বাট তারপরে দেখতে চাইলাম যে আজকে হচ্ছে কিনা। তো এরপর আমি যখন জানালাটা সরালাম সেম, বাট আগের মতো আরো বেশি ভয় পাচ্ছি, বাড়িটা আরো ক্লোজ হচ্ছে এবং বাড়িটা স্পষ্ট দেখা যাচ্ছে নর্মাল সাদা রঙের বাড়ি, বাট ভিতরে লাইট জ্বলতেছে এই ধরনের। এই বাড়িটা আমি পুরো পরের দিন সেকেন্ড ডেতে আমি ঘুরে দেখছি ফার্মের অনেক দূর, আমি কোথাও কোনো বাড়ি দেখিনি, ঝাউ গাছ আর ঝাউ গাছ, কোনো পথও নেই। আমি যখন এটা দেখলাম তখন যাই হোক আমার যতটুকু দোয়া দূর জানি ততটুকু দোয়া দূর করলাম, অনেক কান্নাকাটি করেছি। এখানে আমার মোবাইল থেকে বাড়িতে ফোন করেছি, আমার আব্বুর সাথে কথা বলেছি, আম্মুর সাথে কথা বলেছি। এখানে যখন কথা বলতেছি তখন বাংলাদেশে ফজরের আজান দিচ্ছিল, আমি শুনতেছিলাম। আব্বুকে বলতেছি যে আমি মনে বাঁচবো না, মারা যাব, কি হচ্ছে এটা আমি আর বলতেছি না। আমি খুব কান্নাকাটি করতেছি কম্বলের নিচে, কারণ এটা আমার জন্য সহ্য করা অসম্ভব ছিল। আমি না, পৃথিবীর আমার মনে কোনো মানুষ পারবে না যে বিস্তীর্ণ এলাকায় এক বাড়িতে একটা মাত্র মানুষ এবং সে দেখতেছি কিছু ঘটনা আজব টাইপের হচ্ছে। পরের দিন আমি ডিসাইড করে ফেলছি আমার এখান থেকে পালাতে হবে। পরের দিন মালিক আসলো, আমি তাকে অনেক বললাম, অনেক বুঝালাম।